তো ছিলাম একটা দেখি জানি নাম ক্লাস শো কথা বলি কিছু তো বলবেন গ্রুপটা পাচ্ছি না লাইভ শুরু হয়েছে বলেন আমরা ইয়া করে দিচ্ছি আচ্ছা আপনি কথা শুরু করেন না ঠিক আছে আসসালামু আলাইকুম গুড আফটারনুন স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আছি আমি আখি আক্তার ফ্রম ঢাকা নার্সিং কলেজ এর আগেও তোমাদের সাথে আমার দেখা হয়েছিল দু একটা ক্লাসে তো আজকে আমরা কি ক্লাস করবো বলো তো আজকে করবো হচ্ছে ফিজিক্স ঠিক আছে তো ফিজিক্সের আজকে আমরা 4টা চ্যাপ্টার দেখবো তোমরা যারা বিএসসি ডিপ্লোমা আছো সবাই ক্লাসটা করতে পারো স্পেশালি আজকে ডিপ্লোমাদেরকে ক্লাসটা করতে বলবো কারণ আজকে আমাদের হচ্ছে তাপগতিবিদ্যার একটা চ্যাপ্টার আছে ঠিক আছে আর তাপগতিবিদ্যার কিন্তু ম্যাক্সিমাম টপিকই ডিপ্লোমার সাথে যায় বাকি চ্যাপ্টারগুলো কম কিন্তু তাপগতিবিদ্যার সাথে বেশি অ্যাফিলিয়েটেড তো তোমরা যারা বিএসসি ডিপ্লোমা উভয়ই আছো উভয়ই ক্লাসে চলে আসো আর যারা এখন জয়েন হয়েছো বাকি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানাই দাও যে আমরা ক্লাসটা শুরু করব ঠিক আছে তো তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম সবাই পেন পেপারস নিয়ে বসে পড়ো আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিও ঠিক আছে আমাদের একটা ফোন যে কোনো এখন আপাতত দাও কমেন্ট করেন কমেন্টে যেটা কম প্রবলেম ওকে যারা যারা অলরেডি আছো আমাদের সাথে রোকে হাফিজ তাপসি আসসালামু আলাইকুম সানজিদা ইসলাম শেজুতি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো চটপট তোমরা তোমাদের বাকি ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করতে পারি ঠিক আছে যেহেতু চ্যাপ্টার বেশি আজকে কিন্তু সময় একটু বেশি লাগবে ওকে অনেকেই সালাম দিচ্ছ আশরিফা আক্তার এরপর হচ্ছে সিনহা আহমেদ রিমা ভৈষব নমস্কার আপু কেমন আছেন সবার সালাম নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর যেহেতু আজকের ক্লাসটা একটু লেন্দি হবে আগেই বলে নিলাম সো সবাই আশা করি পেশেন্স রেখে আজকে ক্লাসটা করবা ওকে তো তোমরা ঝটপট মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে আর কয়েকজন আসলে আমরা ক্লাসটা শুরু করব ঠিক আছে আচ্ছা আজকের আমরা চ্যাপ্টারগুলো দেখি যে কি কি চ্যাপ্টার আছে আজকে দেখো প্রথম চ্যাপ্টারটা যেটা বললাম তোমরা যারা ডিপ্লোমার আছো ডিপ্লোমাদের জন্য আমি মনে করি এটা বিএসসিতে যেতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স ঠিক আছে থার্মোডাইনামিক্স থেকে কিন্তু প্রশ্ন আসেই আর বাকি আছে জ্যোতির্বিজ্ঞান আরেকটা আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই টপিকগুলো না খুবই কমন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আর তাপগতিবিদ্যা এগুলো থেকে প্রশ্নও আসে বেশি আর এগুলোর টপিক যেগুলো আছে এগুলো কিন্তু তোমার বিএসসি ডিপ্লোমা সবার জন্য কমন আর আছে তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ এটা যারা বিএসসি আছো তাদেরকে তো পড়তেই হবে ওকে আমরা দেখি তাহলে আমাদের তাপগতিবিদ্যা দিয়ে শুরু তো আমার আচ্ছা তাপগতিবিদ্যার আমাদের প্রথম যেই টপিকটা আছে এটা হচ্ছে মোস্ট কমন টপিক সেটা হচ্ছে থার্মোমিটার ঠিক আছে এই যে যন্ত্র দ্বারা তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় এটা হচ্ছে থার্মোমিটার আচ্ছা তোমরা যারা এখন আমার সাথে আছো তোমরা আমাকে কাইন্ডলি একটু জানাও যে তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে আর শুনতে পাচ্ছ কিনা
ওকে, রোকেয়া হাফিজ, তাপসী, অল ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো তোমাদের জন্য একটা কথা বলি যে আজকে যেহেতু আমাদের চ্যাপ্টার বেশি, তো আর তোমরা জানো যারা তোমরা বিএসসি দিবা যে এই চ্যাপ্টারগুলো থেকে তোমার যেহেতু চ্যাপ্টার 4টা আর প্রশ্ন আসার সম্ভাবনা তোমার 5 থেকে 6টা, তার মানে এখন সব যদি আমি বাধা ধরা পড়তে যাই এটা কিন্তু সম্ভব না, এত কিছু মাথায়ও রাখতে পারবো না, এত কিছু পরীক্ষায়ও আসবে না। তো তোমাদেরকে আমি আগেও বলছি যে ভালো স্টুডেন্টদের কিন্তু বৈশিষ্ট্য সব পড়া না, ভালো স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে বুঝে বুঝে পড়া, কোনটা আসবে আর কোনটা আসবে না সেটা বাদ দিয়ে পড়া, ঠিক আছে? তো আমি আশা করি তোমরাও এই টেকনিকটাই ফলো করবা যে কোনটা পড়তে হবে না এটা আগেই বাদ দিবা। তো আমরা আজকে কি করব, দাগানোর চেষ্টা করব কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, আর যেগুলো দাগাবো তার মধ্যে থেকে তোমাদের যেগুলো কনফিউশন থাকবে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদেরকে কিন্তু আমি আগে একবার বলছি যে হচ্ছে এটা বিএসসি ডিপ্লোমা সবার জন্য ক্লাস, স্পেশালি ফার্স্ট চ্যাপ্টারটা থার্মোডাইনামিক্স, ঠিক আছে? এটা কিন্তু করতেই হবে। আচ্ছা দেখো এবার, আচ্ছা এটা লাগবে হচ্ছে পারদ থার্মোমিটারের উষ্ণতামিতি পদার্থটা হচ্ছে পারদ। আচ্ছা, উষ্ণতামিতি পদার্থ বলতে আমরা কি বুঝি বলো তো, যেটা তাপের কারণে বা তাপের প্রভাবে যার আয়তন চেঞ্জ হয় এটাকে বলে উষ্ণতামিতি পদার্থ। উষ্ণতার ফলে যে তার পরিবর্তন আয়তন চেঞ্জ করবে, ঠিক আছে? এবার দেখো, রোদ থার্মোমিটার আছে আর থার্মোকাপল বা তাপতড়িৎ আছে। আচ্ছা, এটার সমস্যা নেই। এবার তোমাদের জন্য মেইনলি যে বিষয়টা লাগবে সেটা দেখো। আচ্ছা, তোমরা স্লাইড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু জানাও, কারণ লেখাগুলো একটু ছোট তো। ওকে, যদি দেখতে পাও তাহলে তো ঠিক আছে। এবার দেখো, আমি এটা আরেকবার লিখে দিচ্ছি, C/5 ইকুয়াল F-32/9 আর K-273/5। এটা থেকে কিন্তু প্রতিবারই একটা করে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। দেখো, হয় সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক দিবে, নয়তো সেলসিয়াসের সাথে কেলভিন, অথবা ফারেনহাইট কেলভিন, অথবা তোমার হচ্ছে ফারেনহাইট সেলসিয়াস। তো এইটা বেশি আসে, সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক দিয়ে ম্যাথ তোমার খুব বেশি আসে। দেখো, তোমার প্রশ্ন এরকম আসতে পারে যে তোমার দেয়া আছে সেলসিয়াস তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সেটা ফারেনহাইটে কত হবে কিভাবে বের করবো, তাই না? তো আগে সূত্র লিখবা, C/5 ইকুয়াল F-32/9। এরপর তোমার সি এর মান, সেলসিয়াসের মান দিয়ে দিবা কত, 40 ডিগ্রি যদি দেয়া থাকে 40, তাহলে আড়াআড়ি গুণ করে নিবা, 40-এর সাথে 9 আর 5-এর সাথে F-32, ঠিক আছে? এইভাবে তুমি খুব সহজে ইকুয়েশন বের করতে পারো। এরকম ম্যাথ কিন্তু আসার পসিবিলিটি আছে, আবারও বলে দিলাম। তো এই টাইপের যে ছোটোখাটো ম্যাথগুলো দেয়া আছে অনুশীলনী শেষে, তোমরা কাইন্ডলি এগুলো করে রাখিও, ঠিক আছে? আর এই ইনফরমেশনটা দেখো, -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি ফারেনহাইটে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়। দেখো, আমি যেগুলো স্টার মার্ক দিব তোমরা কাইন্ডলি সাথে সাথে এগুলো স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে? দেখো, -40 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি ফারেনহাইট, এটাতে কি হয় বলো, তোমার হচ্ছে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে একই পার্ট পাওয়া যাবে। মানে যদি -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় আর -40 ডিগ্রি ফারেনহাইট হয়, এক্ষেত্রে তোমার সি আর এফ এর মান দুটোই সেম, ঠিক আছে? ওকে, এরপর দেখো, এবার আসি আমাদের হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র, ঠিক আছে? এখানে তোমার যেটা পড়তে হবে, তুমি সংজ্ঞা না পড়ো সমস্যা নেই, বা সংজ্ঞা না বুঝো সেটাও সমস্যা না, কিন্তু এই ব্যবহার তোমাকে পড়তেই হবে। তাপগতিবিদ্যার 0তম সূত্রের ব্যবহার হচ্ছে থার্মোমিটার, আর আবিষ্কারক হচ্ছে R.H. ফাউলার। এই দুইটা ইনফরমেশন মাস্ট। এইটা কিন্তু তোমার হচ্ছে 18-19 সম্ভবত
শূন্যতম সূত্রের ব্যবহার 18-19 আসছে, আর আবিষ্কারকের ব্যবহার এটা আসছে 22-23, ঠিক আছে। দেখো তাহলে আমি কি বললাম, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যদি তুমি নাও বুঝো এটা কোনো সমস্যা নাই, কিন্তু তোমার এই যে ব্যবহার আর আবিষ্কারকের নাম দুইটা পড়তে হবে, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। এবার দেখো এটা গেল শূন্যতম সূত্র। এবার আসি আমরা প্রথম সূত্রে। আচ্ছা, প্রথম সূত্রটা একটু বুঝতে হবে, ঠিক আছে। শূন্যতম সূত্র আমি কিন্তু বাদ দিয়েছিলাম, তোমরা না বুঝলেও সমস্যা নেই, কিন্তু প্রথম সূত্রটা একটু দেখো। এটা তো আবিষ্কার করছে বিজ্ঞানী জুল, এটা তোমাদেরকে পড়তেই হবে। আর এটা হচ্ছে তাপ আর কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটা প্রশ্ন আসে যে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন সূত্র। এটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো সূত্রগুলো মনে রাখতে হবে, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, ঠিক আছে। এবার দেখো, কাজ যখন সম্পূর্ণভাবে তাপ বা তাপে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়, অর্থাৎ W=JQ। এটা কিন্তু সূত্র, এই সূত্র দিয়ে ম্যাথও আসে। একবার একটা ম্যাথ আসছে যে কাজের সূত্র কোনটা, তোমার তাপমাত্রা দেওয়া আছে আর হচ্ছে তোমার কাজ দেওয়া আছে বা শক্তি দেওয়া থাকে, এক্ষেত্রে তোমার কাজ বের করতে বলে। তো কাজটা হচ্ছে তোমার এই যে এইটা QW, মানে এটা শুধু W ধরতে পারো, ইকুয়াল J আর Q, ঠিক আছে। তো এই যে W=JQ, তাহলে আমি যদি এখন এখান থেকে J কে আলাদা করি, J তাহলে হচ্ছে W উপরে যাচ্ছে, Q নিচে, আর এককটা মাথায় রাখতে হবে, জুল পার ক্যালোরি, ঠিক আছে। এরপর দেখো, আমরা কিন্তু দেখলাম যে R.S. ফাউলার শূন্যতম সূত্র আবিষ্কার করছে, কে বলো তো, কার কার মনে আছে বলো। শূন্যতম সূত্র একটু আগে আমি বলে দিছিলাম, তো তোমরা এখন বলো দেখি শূন্যতম সূত্র আবিষ্কার করছে কে। আচ্ছা, তোমরা বলতে থাকো, ততক্ষণে আমি দেখাই যে প্রথম সূত্র আবিষ্কার করছে কে। প্রথম সূত্র আবিষ্কার করছে জুল, ঠিক আছে। বিজ্ঞানীর নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর দেখো, এই সূত্রের প্রকাশ ছিল DQ=DU+DW, ঠিক আছে। এইগুলো একটু মাথায় রাখবা, আমি যেগুলো দেখাই দিলাম সবটা পড়তে হবে না তোমার, কারণ তুমি এই চ্যাপ্টার থেকে 2টা বা 3টা কমন পাবা, সর্বোচ্চ 3টা কমন পাইতে পারো। তার জন্য তোমার তো সব পড়ে যদি তুমি টাইম ওয়েস্ট করো, বাকি সাবজেক্টে কখন টাইম দিবা, তাই না। এবার দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সাধারণভাবে প্রকাশ করছে ক্লসিয়াস। এইটা হচ্ছে এই যে এইটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে শক্তির নিত্যতার একটা বিশেষ রূপ। আচ্ছা, নিত্যতা বলতে আমরা কি বুঝি বলো তো, যে শক্তির কোনো আসলে ক্ষয় নাই, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এটাকেই বলে শক্তির নিত্যতা সূত্র, বুঝতে পারছি। ওকে, রিমা বৈশব বলছিল R.S. ফাউলার, ঠিক আছে, ওর মনে আছে। রোকেয়া হাফিজ তাপসী ও বলতে পারছিল R.S. ফাউলার, ওকে। আচ্ছা, তার মানে কি বলতো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের একটা রূপ। শূন্যতম সূত্র থেকে কি মনে রাখতে বলছিলাম বলো, শূন্যতম সূত্রের মাধ্যমে থার্মোমিটারের আবিষ্কার হয়েছে। আর প্রথম সূত্রটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের একটি রূপ, ঠিক আছে। ওকে, এবার দেখো, সমষ্ণ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি বলো তো। সমষ্ণ প্রক্রিয়া বলতে তোমরা কি বুঝো। ওকে, বোঝাই যাচ্ছে যেহেতু যে সমষ্ণ মানে উষ্ণতা সেম, মানে হচ্ছে তাপমাত্রা তোমার সেম থাকবে, এটাকেই বলে সমষ্ণ প্রক্রিয়া। তো দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় DU হচ্ছে আমাদের 0, তাহলে DQ=DW। যেহেতু DU 0, তাহলে আমাদের DQ=DW, আর এটার লেখ চিত্রটা হবে হচ্ছে আয়তাকার পরাবৃত্ত। আচ্ছা, এটা শুধু মনে রাখবা, একবার দেখে রাখো, একদম মুখস্থ করার দরকার নেই, কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে, যাতে আসলে পারো এইভাবে। এরপর দেখো রুদ্ধতাপ। আচ্ছা, সমষ্ণ তো বুঝলাম আমরা, তাই না, যে সমষ্ণতে তাপমাত্রাটা সবসময় সেম থাকবে। আর রুদ্ধতাপীয় বলতে আমরা কি বুঝি, রুদ্ধতাপ বলতে বুঝি ভিতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার কোনো আদান প্রদান হবে না। কোনো বস্তুর ভিতরে যে তাপমাত্রা থাকবে সেইটার সাথে বাইরের পৃথিবীর অর্থাৎ বাইরের তাপমাত্রার কোনো আদান প্রদান ঘটবে না। তাহলে এখানে তোমার DU=-DW, কাজ হয় ঋণাত্মক, ঠিক আছে। এই যে আমরা ডাব্লুটা কাজ পড়ছিলাম না, এর কাজটা হবে ঋণাত্মক, আর DQ হচ্ছে তোমার 0, ঠিক আছে।
এই যে এটা হবে সমষ্ণ রেখার সদৃশ কিন্তু অধিক খাড়া, গামাগুণ খাড়া। আর ধ্রুব আয়তন, যদি আয়তন চেঞ্জ না হয় সেক্ষেত্রে ডিকিউ ইকুয়াল ডিইউ, আর কাজ হবে না। এটা মনে রাখবা, যদি আয়তন চেঞ্জ না হয় তাহলে কিন্তু কাজ শূন্য, আয়তনের পরিবর্তন না হয়। ওকে, আয়তনের পরিবর্তন না হলে কাজ শূন্য। এবার দেখো সমষ্ণ পরিবর্তন আর রুদ্ধতাপীয় পরিবর্তন দেয়া আছে, তো আমি অলরেডি কিন্তু তোমাদেরকে সমষ্ণ আর রুদ্ধতাপীয় বলে আসলাম যে সমষ্ণ পরিবর্তনটা কি, রুদ্ধতাপীয় পরিবর্তনটা কি। আচ্ছা, তারপরও আমি দেখাই দিই। দেখো সংজ্ঞাতে আসো, এখানে গ্যাসের চাপ ও আয়তন পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে। চাপ আর আয়তন পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ ডিকিউ। এখানে তোমার হচ্ছে ডিকিউটা, তাপমাত্রাটা হচ্ছে তোমার সেম থাকবে। এরপর দেখো গ্যাস সুপরিবাহী পাত্রে থাকবে, তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে। আচ্ছা, এটা আর পড়ার দরকার নাই, শুধু এটা বললেই হবে যে তাপমাত্রা স্থির থাকে আর চাপ ও আয়তন পরিবর্তিত হয়। ঠিক আছে, আর দেখো এই তো বৈশিষ্ট্য ওটাই, তাপমাত্রা স্থির কিন্তু চাপ ও আয়তন পরিবর্তন হবে। এটা একটা ধীর প্রক্রিয়া, এটা মাথায় রাখতে হবে যে কোনটা অপেক্ষাকৃত ধীর প্রক্রিয়া। হ্যাঁ, এক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাত্র তাপ সুপরিবাহী হবে আর বয়েলের সূত্র মেনে চলে, আর পিভি ইকুয়াল ধ্রুবক হবে। বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলো তো, যে হচ্ছে তাপমাত্রা, চাপ আর আয়তন যদি পরিবর্তিত হয় আর তাপমাত্রা স্থির থাকে সেক্ষেত্রে পিভি ইকুয়াল কে হয় বা ধ্রুবক হয়, সেটাই। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। এবার দেখো রুদ্ধতাপে, এই যে বললাম সিস্টেম তাপ গ্রহণ করে না কিংবা বর্জন করে না, একে এন্ট্রপি প্রক্রিয়াও বলে। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরেক নাম কি বলতো, এন্ট্রপি প্রক্রিয়া। এরপর দেখো বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালনের একটি রুদ্ধতাপীয় পরিবর্তন। এই যে এটা গ্যাস কুপরিবাহী পাত্র থাকবে, চাপ পরিবর্তন দ্রুত করতে হবে। আচ্ছা, এখানে মনে রাখার মতো তেমন কিছু নাই। আমি তো চাইতে পারি, তাই আমার তুমি আর একটা কপি দিবে তো অল্পই সমাপ্ত দিবে, তুমি যাবো তারপরে। এবার দেখো এই যে এটা লাগবে তোমার, মোট তাপের পরিমাণ স্থির কিন্তু তাপমাত্রা, চাপ ও আয়তন পরিবর্তিত হবে। আচ্ছা, তাপ আর তাপমাত্রা এইটা কিন্তু দেখো, এখানে তাপের পরিমাণ স্থির কিন্তু তাপমাত্রা কিন্তু পরিবর্তিত হবে। ঠিক আছে, ও বলতেছে আমি ব্রেন আসতে পারবো না, কিন্তু তুই আজকে 2 দিন আগে করে নিচ্ছি, আমি তো আসছি। ও আপনি না বললেন যে ওর বাসা দূরে, দিতে আসতে কষ্ট হয়। এরপর দেখো এটা একটা অতি দ্রুত প্রক্রিয়া। এই যে আমরা সমষ্ণ প্রক্রিয়া পড়ছিলাম অতি ধীর প্রক্রিয়া, দেখো উপরে আছে সম্ভবত, সমষ্ণ প্রক্রিয়া পড়ছিলাম অতি ধীর প্রক্রিয়া, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া দ্রুত প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা আপু মার্ক, দেখা যাচ্ছে যে মার্ক করার পর এখানে যখন আমি স্লাইড চেঞ্জ করতে যাই এটা চলে যায়, তো তুমি ভিডিওটা দেখে আরেকবার নিয়ে নিও, অথবা তুমি যদি এখন তোমার কাছে পিডিএফ থাকে তাহলে তুমি খাতায় শুধু হিন্ট দিয়ে লিখে দিবা যে কোন কোন টপিকগুলো বলছে, তারপর সেই অনুযায়ী দাগাইতে পারবা। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, নূর তিশা আপনার ক্লাসে আজ আমি প্রথম। আচ্ছা, আমি এর আগেও ক্লাস নিয়েছিলাম এখানে, ওই দিনও সম্ভবত ফিজিক্স ক্লাস নিয়েছিলাম তোমাদের। ওকে, এবার দেখো রুদ্ধতাপীয়, আচ্ছা এদিকে আর জানতে হবে না, তাহলে তোমার এইটা জানতে হবে মোট তাপের পরিমাণ স্থির, তাপমাত্রা, চাপ, আয়তন পরিবর্তিত হয়, আর এটা একটা দ্রুত প্রক্রিয়া, এটা জানতে হবে। ঠিক আছে, এরপর দেখো পার্থক্য। আচ্ছা, তোমরা পার্থক্য একটু চটপট দাগায় নাও, তাইলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাবাসুম জান্নাত নাদিয়া ম্যামের নাম তো কিছু জানি না। আচ্ছা, তো তোমরা অনেকে আজকে আমাকে প্রথম দেখতেছো, যারা আমাকে চেনো না তোমাদের জন্য বলি, আমার নাম হচ্ছে আখি আক্তার, আমি বিএসসি নার্সিংয়ে পড়ি ঢাকা নার্সিং কলেজে। ঠিক আছে, তো তোমরা যারা বিএসসিতে আছো আর ঢাকা নার্সিং কলেজে পড়তে চাও, ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হলে আমার ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, না
তাবাসুম জান্নাত নাদিয়া ইনশাআল্লাহ, ঠিক আছে। রোকে হাফিজ তাপসী, আখি ম্যাম, হ্যাঁ তোমাদের আখি আপু আমি। ওকে, এবার দেখো, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা তো আমরা জানি গ্যাসকে সংকুচিত বা তাপমাত্রাটা স্থির থাকবে, আর এখানে কোনো অপসারণ করা হয় না। এটা মনে রাখবা, তাপ সুপরিবাহী আর এটা ছিল তাপ কুপরিবাহী, বুঝছো, ধীর আর দ্রুত। দেখো 2বার করে কিন্তু আমি এটা দাগাই দিলাম, তার মানে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে সিনা আহমেদ ইনশাল্লাহ। জান্নাতুন্নিসা বিআইডি, আচ্ছা আখি দিয়ে সার্চ দিলেই পাবা, বাংলা দিয়ে আখি লিখে সার্চ দিবা, মাঝখানে একটা গ্যাপ দিয়ে, তাহলে পেয়ে যাবা, সমস্যা নেই। ওকে, এরপর দেখো গামায়ের বৈশিষ্ট্য। গামায়ের বৈশিষ্ট্য এখানে তোমাদের লাগবেও না। এবার দেখো আমরা তাপগতিবিদ্যার 2য় সূত্রে চলে আসছি। এবার দেখি কারা কারা মনোযোগ দিয়ে ক্লাস করছো, মনে আছে বলো। তাপগতিবিদ্যার কয়টা সূত্র পড়ছি? 2টা সূত্র, একটা প্রথম সূত্র আর একটা 0তম সূত্র। এবার আমাকে বলো তাপগতিবিদ্যার 0তম সূত্রের আবিষ্কারক কে? ও নূরতিশা বলছে কি ক্লাস হচ্ছে? আমাদের হচ্ছে আজকে তোমার ফিজিক্স ক্লাস হচ্ছে, ঠিক আছে। ওকে, রোকেয়া হাফিজ তাপসী আরিস ফাউলার, থ্যাংক ইউ তোমাকে পারার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার দেখো 2য় সূত্রের প্রস্তাবনা করছিল ক্লসিয়াস 1854 সালে। আর 2য় সূত্রকে কাজে লাগিয়ে এইটা মোস্ট ইম্পর্টেন্ট। 2য় সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়, ঠিক আছে। দেখো আচ্ছা, আমরা 0তম সূত্রকে কাজে লাগিয়ে কি পাইছিলাম বলো তো? 0তম সূত্রকে কাজে লাগিয়ে পাইছিলাম থার্মোমিটার, তাই না? এবার আমরা 2য় সূত্রকে কাজে লাগিয়ে পাইলাম তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর, ঠিক আছে। অসমাপ্ত জীবনীও আনসার করতে পারছে, তাহলে এটা ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতার সূত্রটা তোমাদের লাগবে। কার্নো ইঞ্জিনের তাপীয় দক্ষতা হচ্ছে Q2/Q1 × 100%, ঠিক আছে। আর এই যে 1 - T2 কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তোমাদের নর্মালি এটা বেশি আসে, Q2/Q1 × 100%। হ্যাঁ, রোকেয়া হাফিজ তাপসী থার্মোমিটার, ঠিক আছে। তাসমিয়া মুন্নি, হ্যাঁ আপু দেখে থাকতে পারো, কারণ আমরাই তো কখনো এখানে কখনো হয়তো বা ওখানে, তো এই জন্য দেখে থাকতে পারো। সামিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম আপু, এখন ক্লাসে জয়েন করে ক্লাস করো। ওকে, এবার দেখো, তাহলে এটা হচ্ছে তোমার দক্ষতা, কর্মদক্ষতা তুমি কিভাবে পারবে, এটা মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। কোনো ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হতে পারে না, কোনো ইঞ্জিনেরই দক্ষতা 100% জীবনেও হবে না। কেউ যদি তোমাকে বলেও যে এই ইঞ্জিনটা নিয়ে যান, এটার দক্ষতা 100%, বুঝতে হবে ওই লোক ভুয়া। কারণ কোনো ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হতে পারে না। তুমি ওটাতে যে পরিমাণ তাপ দিবা ও সেই পরিমাণ কাজ উৎপন্ন করতে পারবে না, কারণ আমরা জানি শক্তির কিছুটা অপচয় হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা মনে রাখতে হবে, ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না, আর তাপ ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ হতে পারে 50%, সর্বোচ্চ কিন্তু 50%, 100% তো দূরের কথা। এবার আসি রেফ্রিজারেটর থেকে কি আসতে পারে। আচ্ছা, এমনিতে এটা একবার শুধু তোমরা দেখে নিও, রিডিং দিয়ে নিও, ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু না বুঝলে আমাকে বলবা, প্রশ্ন করবা যে আপু এই টপিক থেকে কি পড়বো, বা আপু এই টপিকের এটা বুঝি নাই। তোমরা যদি আমাকে না বলো তাহলে তো আমি বুঝবো না, বুঝতেছো না, কারণ এটা যেহেতু অনলাইন ক্লাস, তোমাকে বলতে হবে, আমাকে প্রশ্ন করতে হবে যে আপু এটা বুঝতেছি না, এটা একটু বোঝান, তাই না। এই যে এবার একেবারে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটার নাম হচ্ছে এন্ট্রপি। এই যে এন্ট্রপিটা কিন্তু একেবারে ইম্পর্টেন্ট একটা টপিক। আবিষ্কারক ক্লসিয়াস, এটা পড়তেই হবে। এন্ট্রপির আবিষ্কারক ক্লসিয়াস। এসআই একক পড়তে হবে জুল/কেলভিন। এইটা কততে আসছে বলো তো? 22-23-এর প্রশ্ন। এন্ট্রপির একক কি, ঠিক আছে, এটা কিন্তু 22-23-এ আসছে।
যে এন্ট্রপির একক কি। এবার দেখো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। যা যা দাগাই দিচ্ছি চটপট দাগাই নাও, হ্যাঁ, অথবা যদি এখন দাগাইতে না পারো এখন বুঝো, ক্লাস তো রেকর্ডেড থাকবে তখন দেখে দাগাই নিবা, ঠিক আছে। এরপর হচ্ছে এন্ট্রপি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে না, আর প্লাজমা অবস্থায় এন্ট্রপি সবচাইতে কম, গ্যাসীয় অবস্থায় সবচাইতে বেশি, তরলের কঠিন তরলের চাইতে সবচাইতে বেশি। এই যে এইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এন্ট্রপির মধ্যে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আমরা আরেকটা নাম পড়ছিলাম না, এন্ট্রপি প্রক্রিয়া বলে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেন বলে বলো তো? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমার এন্ট্রপির কোনো পরিবর্তনই হয় না, এন্ট্রপির পরিবর্তন হয় 0, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পড়বা দেখো, আরেকবার বলে দিচ্ছি যেহেতু এন্ট্রপিটা ইম্পর্টেন্ট। ক্লসিয়াস পড়বা, আবিষ্কারক, একক পড়বা। এরপর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, এটা পড়বা। প্লাজমা অবস্থায় কম আর গ্যাসীয় অবস্থায় সব থেকে বেশি, ক্লিয়ার। আর এইটা পড়বা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে সম এন্ট্রপি প্রক্রিয়া বলা হয়, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, এন্ট্রপির পরিবর্তন 0। এন্ট্রপি কিসের একক? বিশৃঙ্খলার একক। এন্ট্রপি দিয়ে বিশৃঙ্খলা, জগতের তাপীয় বিশৃঙ্খলা পরিমাপ করা হয়। এটা আবার এই যে আমরা হট্টগোল করি, তোমরা হট্টগোল করো, সেই বিশৃঙ্খলা না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তাপীয় বিশৃঙ্খলা পরিমাপ করা হয়। এবার আসি তাপ ও তাপমাত্রা। আচ্ছা, এই যে আমি এগুলো দাগাই দিচ্ছি, এগুলো জাস্ট পড়ে যাবা। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা একবার আসছে। তারপর 0 ডিগ্রি বা সেলসিয়াস বা 273 ডিগ্রি তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা, এইটা তোমার 16 সালে আসছে, 15-16-তে। তারপর এইটাকে বলা হয় প্রমাণ চাপ, 760 মিলিমিটার পারদ, এটা হচ্ছে প্রমাণ চাপ। এরপর 273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, এটাও ইম্পর্টেন্ট। দেখো যে কয়টা দাগাই দিলাম এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, পারলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। তাপমাত্রার বিভিন্ন স্কেল, এই ছকটা পুরোটাই পড়ে নিও। সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, রোমান লাগবে না। সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, এই তিনটা পড়লেই হবে, রোমারটা না পড়লেও হবে, ঠিক আছে। আর এটা তো আগেই পড়াই দিছি যে C/5 = F-32/9 = K-273/5। অসম্ভব, যদি একসাথে আমি শুরু করে যাবো না। তো বন্ধ থাকবে না, এমনি করছি আমি কিন্তু এইখানে হচ্ছে 11 তারিখে দুপুর পরে মানে দুপুর পরে আর এরপর দেখো থার্মোমিটারে থাকে এত মানবদেহের স্বাভাবিক তাপমাত্রাটা জানতে হবে 36.9 অথবা ফারেনহাইটে হলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াসে হলে 36.9 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মোবাইলে দিলাম, সেই মোবাইলে নিয়ে যেতে হবে। আবার কাট দেবেন, এখান থেকে লাগবে না। আচ্ছা, তাপ সঞ্চালনের এইটা পড়তে হবে। তাপ সঞ্চালনের পদ্ধতি 3টা, পরিবহন, পরিচালন আর হচ্ছে তোমার বিকিরণ। এই যে তাপ সঞ্চালনের পদ্ধতি 3টি, পরিবহন, পরিচালন, বিকিরণ। এরপর সুপরিবাহী পদার্থের উদাহরণ পড়তে হবে। তাপ পরিবহনের জন্য প্রয়োজন জড় মাধ্যম। আচ্ছা, এই সব কটাই পড়তে হবে এখানে তোমার। এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো যে কয়টা দাগাই দিলাম এটা লাগবে না। সুপরিবাহী পদার্থ কাকে বলে লাগবে। তাপের বিকিরণ, তাপ রোধী পদার্থ হচ্ছে মেঘ, এটা লাগবে। শীতকালে এই জন্য আমাদের হচ্ছে পৃথিবী কিছু সময় গরম থাকে, আবার যখন সূর্যের আলো চলে যায় তখন ঠান্ডা হয়ে যায়। কেন নেন নাই তা বৃত্তান্ত হেড অফিসে জানানোর জন্য
জানানোর জন্য অনুরোধ করছি। হুম। এরপর দেখো এবার আছে হচ্ছে তাপীয় যন্ত্র। যে যন্ত্র তাপশক্তিকে, দেখো আমি দাগাই দিচ্ছি চটপট, তোমরা দাগাই নাও। হ্যাঁ, তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বলে তাপ ইঞ্জিন। তাপীয় ইঞ্জিনের উদাহরণ পড়তে হবে। তাপীয় ইঞ্জিন দুই প্রকার, এটা পড়তে হবে। এটা আর লাগবে না, এটা লাগবে না, এই যে এটা লাগবে, এটা লাগবে। ফ্রিয়নের বাণিজ্যিক নাম লাগবে F22 ফ্রিয়ন। তারপর ফ্রিয়ন এক ধরনের রাসায়নিক পদার্থ যার রাসায়নিক নাম ডাইক্লোরোমিথেন। আর এইদিকে লাগবে না, এইটা লাগবে বৈদ্যুতিক মোটর। গাড়ির টায়ারের ভিতরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলে, মানে সম এন্ট্রপির প্রক্রিয়া, এইটা জানতে হবে, তাই না? এটা না বলবো, এইটাই আসলে যে ক্লাসে জিজ্ঞেস করছে আমরা বলবো যে আমরা জানি না। এটা তো আগেই বলছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্র হচ্ছে নির্দেশ করে। আর 1 ক্যালোরি আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমরা একটু আগে পড়লাম, দেখাই দিছি তোমাদেরকে, দাগাই দিছি। আমি জানি না বলতে কি জানি না লিখতে বলছি, অবশ্যই যেমন আমরা বলি না তুমি যে ব্যালেন্সে দিতেছো এটাই বলতে পারো, এইটাই আছে। যে কোনো একটা মেসেজ দিতে নেগেটিভ বা পজিটিভ ওইটা একটা রেসপন্স। ওকে, দেখো ঘুরে ফিরে এই কথাগুলোই আবার আসছে। তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে থার্মোমিটার এন্ট্রপি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে না, কিন্তু কি মেনে চলে বলো তো? প্রথম সূত্র। প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে তোমার শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, আর এটা এন্ট্রপি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে না। প্লাজমা অবস্থায় এন্ট্রপি বেশি থাকে না, প্লাজমা অবস্থায়। আচ্ছা, ইঞ্জিনের ক্ষমতা 100% হয় না, সচরাচর হয় না। এরপর গামার মান লাগবে না। এই যে ঘর্ষণের ফলে তাপ উৎপাদন একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া, এই প্রশ্ন কিন্তু আসছে, কোনটা প্রত্যাগামী প্রক্রিয়া কোনটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। একটা কার্নো চক্রে মোট এন্ট্রপির পরিবর্তন 0, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এরপর লাগবে তোমাদের পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা লাগবে 273.16 কেলভিন, এটা লাগবে। তারা হচ্ছে যার টাকা আছে না একটু বলি, যার টাকা আছে রান্নাঘরে এসি লাগানোর যার টাকা আছে 10 স্বামী, তার বউ রান্না করে না। আর যার স্বামীর টাকা নাই রান্নাঘরে এসি লাগানো, তার বউ কি করে? রান্না করে। এরপর দেখো এখানে তোমার লাগবে এই যে এটা বলছি -40°C এবং -40°F, দুইটার তাপমাত্রা হচ্ছে সেম। এখান থেকে আর কি লাগবে? কার্নো চক্র। ওকে, এদিকে আর লাগবে না। জান্নাতুন নিসা কি বোঝেনি আপু? বুঝি নাই। এরপর দেখো সূত্র এগুলো লাগবে, এগুলো তোমরা দেখে নিও পরে, ঠিক আছে? এই যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ডিকিউ ইকুয়াল ডিউ প্লাস ডিডাব্লিউ, এগুলো লাগবে, ঠিক আছে? আর প্রশ্নগুলো যেগুলো তোমাদের এখানে ম্যাথ দেওয়া আছে, ম্যাথগুলো তোমরা দেখে নিও। যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে যেই আসুক, আমি আসি বা অন্য কোনো ভাইয়া আপু আসুক, তাদেরকে বলবা যে ভাইয়া লাস্ট ক্লাসের এই ম্যাথটা আমি পারি নাই, কিন্তু আমার জানা মতে এটা তোমরা পারবা, কারণ সুন্দর মতো সব দেয়া আছে, ঠিক আছে? ওকে, এই চ্যাপ্টারে এই যে সবগুলো ম্যাথ করবা, তারপর এমসিকিউগুলো নিজে পরীক্ষা দিবা। আগে পড়তে হবে, যেগুলো দাগাই দিলাম এগুলো আগে পড়তে হবে, তারপর তোমাদের নিজেদেরকেই কিন্তু দিতে হবে, পরীক্ষা দিতে হবে। নিজে যদি নিজেকে যাচাই না করো, কোচিংয়ের আশায় থাকো, জীবনেও কিচ্ছু হবে না। তোমার কোচিং কি করবে? তোমাকে হেল্প করবে যদি তুমি নিজে পরিশ্রম করতে রাজি থাকো, ঠিক আছে? কোচিং তোমাকে দেখাই দিবে, মুখে তুলে খাওয়াই দিতে পারে, কিন্তু চিবায় গিলতে হবে তোমার নিজের, ঠিক আছে? তো এই পড়াশোনাটা কিন্তু তোমাদের কাছে, কোচিং তোমাদেরকে হেল্প করতে পারে সর্বোচ্চ, ঠিক আছে? এরপর জ্যোতির্বিজ্ঞান আছে। জ্যোতির্বিজ্ঞানেরও কিছু কিছু জিনিস আছে অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এগুলো ওখানে চটপট দাগাই দিচ্ছি, তোমরা চটপট দাগাই নিবা। যেগুলো স্ক্রিনশট নেওয়ার দরকার যেখানে আমি বলবো, সমস্যা নেই, আর ভিডিও দেখে তো আবার নিতে পারবা। ওকে, এবার দেখো আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বিশেষ তত্ত্ব বাদ দিলাম, তোমার বিগ ব্যাং তত্ত্ব লাগবে। এখানে লাগবে হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে হাবল, ঠিক আছে? এইটা তোমার খুবই ইম্পর্টেন্ট, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হাবল।
আমরা কিন্তু মানুষকে অনেক সময় যারা হাবাগোবা আছে ওদেরকে বলি যে হাবল, কিন্তু হাবল দেখো একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে? তাও আবার বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা একজন বিজ্ঞানী। এরপর দেখো মৌলিক 3 ধরনের কণা, মহাবিশ্বের মূল বস্তু কণা। এই যে এইটা বছরটা অনেক সময় আসে 1500 থেকে 2000 কোটি বছর আগে বিগ ব্যাং তত্ত্বের মানে যে বলা হয় যে ধারণা করা হয় এটা কত বছর আগে ছিল, এটা ছিল 1500 থেকে 2000 কোটি বছর আগে, ঠিক আছে? আর বিগ ব্যাং মডেলের জনক জর্জ লেমাইটার, কিন্তু তত্ত্বের প্রবক্তা এটা হচ্ছে হাবল। এরপর দেখো এখানে এই যে আছে মহাবিশ্বের মূল বস্তু কণা, ক্ষেত্রকণা, লেপটন কণা, হ্যাড্রন কণা। আমি এখানে বলি তোমাদের কি লাগবে, এখানে এগুলো কিছুই লাগবে না, এটা শুধু রিডিং পড়বা, আমি তোমাদেরকে মুখস্থ করতে বলবো না, কারণ এটা আসবেও না, অযথা তোমাদেরকে বলে তোমাদের ব্রেনে প্রেশার দিয়ে লাভ নাই, কারণ এটা থেকে পরীক্ষায় কখনো প্রশ্ন আসেনি আর আসবে এরকম সম্ভাবনা কম, এজন্য বললাম শুধু পড়ে রাখবা এটা। এরপরেরটা লাগবে, এই যে এটা লাগবে, কোয়ার্ক, নামকরণ করছে হচ্ছে বিজ্ঞানী গেলম্যান। আর কোয়ার্ক হচ্ছে অতি পারমাণবিক কণা যার প্রোটন ও নিউট্রন সমূহ দ্বারা গঠিত হচ্ছে প্রোটন ও নিউট্রন সমূহ। আর তাদের স্পিন 1/2 2 3/2 এরকম, এটা না জানলেও হবে। কোয়ার্ক আছে 6 ধরনের, এটা জানতে হবে। হিগস বোসন কণা ঈশ্বর কণা নামে পরিচিত, এটা এমসিকিউ আসছে, আবার আসার পসিবিলিটি আছে। কারণ কি বলতো, কারণ নার্সিংয়ের প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয়, তোমরা যদি প্রশ্ন ব্যাংকগুলো একটু পর্যালোচনা করো দেখতে পারবা নার্সিংয়ের প্রশ্ন অনেক রিপিট হয়। তো এইটা পড়বা যে হিগস বোসন কণাই গডস পার্টিকেল বা ঈশ্বর কণা নামে পরিচিত। ওকে, এরপর দেখো এটা গেল কোয়ার্ক। এবার নক্ষত্রের 3টা চূড়ান্ত অবস্থা আছে, শ্বেত বামন, এটা বামন হবে, নিউট্রন তারকা আর কালো বিবর। এরপর আছে নক্ষত্রের মৃত্যুর এই ধাপটা পড়বা, রক্তিম দৈত্য, শ্বেত বামন, কৃষ্ণ বামন, তারপর নক্ষত্র মৃত্যু, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। সূর্য প্রতি সেকেন্ডে 4 × 10⁻26 প্রতি সেকেন্ডে জুল শক্তি বিকিরণ করে, ঠিক আছে? এরপর দেখো ধূলিমেঘে 75% হাইড্রোজেন থাকে, 24% হিলিয়াম এবং কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন সহ অন্যান্য গ্যাস 1% থাকে। নক্ষত্রের জ্বালানি মূলত হাইড্রোজেন, এইটা ইম্পর্টেন্ট। দেখো নক্ষত্রের জ্বালানি মূলত হাইড্রোজেন, ঠিক আছে? আচ্ছা, সূর্য চলে গেলে যে পৃথিবী ঠান্ডা হয় কি যেন এমন একটা কথা বলছো, বুঝি নাই। ওকে, এইটা দেখো আমরা কি বললাম, ওখানে বললাম মেঘ একটা বলয় তৈরি করে, বা মেঘ কীরকম কাজ করে দেখো। যখন শীতকালে যখন আমাদের কুয়াশা পড়ে তখন আমাদের হচ্ছে যে তাপমাত্রাটা, পৃথিবীর তাপমাত্রাটা, সূর্যের আলো তো তাপমাত্রা একসময় কিন্তু চলে যায়, ওজোন স্তর ভেদ করে কিন্তু চলে যায়, কিন্তু কুয়াশা থাকার কারণে মেঘের সাথে কুয়াশাটা জমার কারণে শীতকালে তোমার হচ্ছে এই তাপমাত্রাটা আসতে বাধা পায়, তাপমাত্রা আসা অনেক কম, ঠিক আছে? তার কারণে শীতকালে তোমাদের হচ্ছে আমাদের পৃথিবী বেশি ঠান্ডা থাকে, আমাদের ঠান্ডা লাগে বেশি, এটা হচ্ছে মেঘের কারণে, মেঘের একটা ধর্মের কারণে। আচ্ছা, এবার আমরা পরে দেখি কি আছে। গ্যালাক্সি উপবৃত্তাকার, স্বাভাবিক গঠন অনুসারে 2 প্রকার, একটা স্বাভাবিক আর একটা রেডিও গ্যালাক্সি। আচ্ছা, এই যে মতবাদ আছে, মতবাদগুলো একটু দেখবো। মহাবিস্ফোরণ তত্ত্ব, সম্প্রসারণ তত্ত্ব, মানে এগুলো আসার সম্ভাবনা কম, কিন্তু তোমাদের হচ্ছে একটু জেনে রাখবা আর কি, ঠিক আছে? আর দেখো এটা লাগবে, মহাবিশ্বে বিস্ফোরণ তত্ত্বের প্রবর্তক হচ্ছে জর্জ লেমাইটার, লেমিটার লেখা আছে যদিও।
আর রোকেয়া হাফিজ তাপসী বলছে সূত্রগুলো ডিপ্লোমারও লাগবে কিনা। হ্যাঁ, সূত্রগুলো লাগবে, তোমাদের ডিপ্লোমাদের ক্ষেত্রেও টুকটাক প্রশ্ন আসে। ওকে, সৌরজগতের উপাদান এইটা কিন্তু আসে, সৌরজগতের উপাদানটা আসে, সূর্য, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু আর উল্কা। ঘটনা, দিগন্ত, চন্দ্রশেখর সীমা এগুলো লাগবে না, যেগুলো দাগাই দিলাম এগুলোই পড়ো ওখান থেকে। এবার দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই চ্যাপ্টারটা থেকে ভালো প্রশ্ন আসে। যারা ডিপ্লোমা আছো তারাও একটু মনোযোগ দিয়ে দেখো কি কি দাগাই দিচ্ছে, এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। মাইকেলসন মৌলির পরীক্ষাটা ছিল না আধর্মী পরীক্ষা, এটা তোমাকে জানতে হবে। এইটা হচ্ছে ইথার সম্পর্কে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি ইথারটা মূলত কি। তো একসময় বিজ্ঞানীরা ভাবতো কি পৃথিবীর চারপাশে বা আকাশে একটা অদৃশ্য বলয় আছে, এই অদৃশ্য বলয়টার ওরা নাম দিছিল হচ্ছে ইথার। কিন্তু পরে মাইকেলসন আর মৌলি এসে পরীক্ষা করছে যে ইথার বলতে কোনো কিছু আসলে নাই। ওই জন্য ওদের পরীক্ষাটাকে বলা হয় না আধর্মী পরীক্ষা, কারণ ওরা পরীক্ষা করে দেখাইছে ইথার বলতে কোনো স্তর নাই। ঠিক আছে, এবার দেখো এই যে দূরত্বটা, ওরা যে দূরত্ব ব্যবহার করছিল মাইকেলসন মৌলির, এটা পরীক্ষায় আসে 11 মিটার বা 10 মিটার। ঠিক আছে, আর আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দেওয়া হয় 1905 সালে, এটা ইম্পর্ট্যান্ট। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দেওয়া হয় কখন? 1905 সালে। এরপর আমরা এদিকে আসি, মাইকেলসন মৌলির পরীক্ষা হতে উপনীত সিদ্ধান্তগুলো আমাদের কি কি আছে। ওকে, না বুঝলে বলবা তো অবশ্যই। ইথার বলতে মহাবিশ্বে কিছু নেই, এই যে বললাম এটা প্রথম সিদ্ধান্তই এটা যে ইথার বলতে মহাবিশ্বে কিচ্ছু নেই, যেটা ওরা ধারণা করছিল। ঠিক আছে, এরপর গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, আর আলোর বেগ একটা ধ্রুব রাশি, এটা উৎস বা পর্যবেক্ষক বা মাধ্যমের গতির উপর নির্ভর করে না। ঠিক আছে, এবার তোমরা আমাকে একটু জানাও তো কয়জন জানো যে আলোর বেগ কত? বলো তো আলোর বেগ কত? ওকে, আমি তোমাদের জন্য বলে দিই, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা মাথায় রেখো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপর আসি মৌলিক বল। মৌলিক বল হচ্ছে 4 প্রকার: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এটা যারাও জানো না এক্ষুনি মুখস্থ করে ফেলবা। মৌলিক বল 4 প্রকার এবং নাম সহ, এটা থেকে অনেক প্রশ্ন আসে প্রতিবারই। ঠিক আছে, এটা তোমার মাস্ট রিড। মৌলিক বল 4 প্রকার। আর এটাও সব থেকে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল, সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। দেখো আপেক্ষিক তত্ত্ব থেকে কি পড়বা এদিকে, যে 2 ভাগে বিভক্ত, এটা পড়তে হবে না। আপেক্ষিক তত্ত্ব দিছে আইনস্টাইন, এটা পড়বা। আপেক্ষিক তত্ত্বের প্রবক্তা আইনস্টাইন, আর 1905 সালে দিছে, এইটা তোমাদেরকে বলছিলাম। এই যে আপেক্ষিকতার তত্ত্ব দিছে হচ্ছে 1905 সালে। আর স্বীকার্য দুইটা মনে রাখবা, স্বীকার্য দুইটা রিডিং পড়বা। ঠিক আছে, আপেক্ষিকতার স্বীকার্য দুটো মনে রাখতে হবে। এবার দেখি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য থেকে তোমাদের কিছু লাগে কি না। এটা পড়বা যে আইনস্টাইনের মতে ভর ও শক্তির কোনো পার্থক্য নাই, এরা একই সত্তার দ্বৈত প্রকাশ। আচ্ছা, এটা আর এটা পড়তে হবে যে কোনো বস্তুর বেগ পার্থিব বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না। ওকে, আলোর বেগের সমান হতে পারে না কোনো কিছু, পার্থিব কোনো কিছুর বেগ। আর আলোর বেগ আমরা কত জানি বলো তো, একটু আগেও বলে দিচ্ছি আমি তোমাদেরকে। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, তোমরা অনেকে পড়তে পারছিলে রোকেয়া হাফিজ তাপসী, ফাহমিদা রহমান, অসমাপ্ত জীবনী। আচ্ছা, এরপর দেখি আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল ও ভরের আপেক্ষিকতা। কাল, দীর্ঘায়ন এগুলো পড়বা একটু। ঠিক আছে, যে সে গতিশীল অবস্থায় ঘড়ি নিশ্চল অবস্থায় ঘড়ির চেয়ে বেশি চলে, এই যে এটা পড়বা। কাল, দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি।
কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, আর ভর বৃদ্ধি। তাইলে এই কাল আর ভর হচ্ছে বেশি হয় আর দৈর্ঘ্য হচ্ছে কমে, ঠিক আছে? আর এই যে এই সূত্রগুলো দেখবা, যারা বিএসসি আসো তারা এই তিনটা সূত্রই, টি নট ইকুয়াল টি ইন্টু √1 ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এল নট ইকুয়াল এই যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওখানেও একটা মাইনাস আসতো, দেখো এখানেও কিন্তু একটা মাইনাস হবে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যারা বিএসসি আসো তাদের জন্য কিন্তু মাস্ট। এবার দেখো এই জায়গাটা তোমরা একটু মনোযোগ দাও। হ্যাঁ, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদের লাগবে। এখানে যদি কিছু বুঝতে না পারো সেটা আমাকে জানাবা, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। ওকে, এবার দেখো আপেক্ষিক গতিশক্তির সমীকরণ ইকে ইকুয়াল এমসি স্কোয়ার, আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ, এটা তো লাগবেই, ই ইকুয়াল এমসি স্কোয়ার। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ ই ইকুয়াল এমসি স্কোয়ার, অর্থাৎ বস্তুর মোট শক্তি ই সমান গতিশক্তি প্লাস স্থির ভর শক্তি, এটা। এরপর কৃষ্ণ বস্তুর বিকিরণ মতবাদ দিয়েছিল প্লাঙ্ক 1900 সালে, এটা মাথায় রাখতে হবে। প্লাঙ্কের ধ্রুবকের মান তো জানতে হবে অবশ্যই, তাও আবার একক সহ। এইচ ইকুয়াল 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে? ওকে ফাতেহা বেগম, সমস্যা নাই, ক্লাসটা তুমি পরেও করতে পারবা যেহেতু এটা রেকর্ডেড থাকবে। এবার দেখো প্লাটিনামেরটা লাগবে না, এটাও লাগবে না। আদর্শ কৃষ্ণ বস্তু উত্তম শোষক এবং উত্তম বিকিরক, এটা লাগবে। ওকে, এই পর্যন্ত তোমাদের এগুলোই লাগবে। আদর্শ কৃষ্ণ বস্তু তাপমাত্রা বৃদ্ধি পেলে, এই যে এটা তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষ্ণ বস্তু হতে মোট বিকিরণ শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে? এইগুলো লাগবে। দেখো এরপর দেখো গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যের মধ্যে আসলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, দাগাই দিচ্ছি, চটপট তোমরাও দাগাই নিও। আচ্ছা ফাতিহা বেগম, আচ্ছা আপু সমস্যা নাই। কৃষ্ণ বস্তু, জান্নাতুন নিসা বলছে কৃষ্ণ বস্তু কি? আচ্ছা, কৃষ্ণ বস্তু ধরা হয় কালো বস্তুকে, কোনো কালো বস্তু, কৃষ্ণ মানে হচ্ছে কালো, ঠিক আছে? তো কৃষ্ণ বস্তু ধরা হয় কালো বস্তু, কালো যে বস্তুগুলো আছে এগুলো ঘন বস্তু আছে, এদেরকে বলা হয় কালো বস্তু। আচ্ছা এরপর দেখো এখানে কি কি লাগবে তোমাদের। এক্স রে এটা লাগবে, এটা পড়বা, এটা মাস্ট, যে ক্যাথোড রশ্মি উৎপাদনে ব্যবহৃত হয়, এটা রঞ্জন রশ্মি উৎপাদনে ব্যবহৃত হয় ক্যাথোড রশ্মি, এটা লাগবে। এরপর হাড়ে ফাটল নির্ণয়, এই যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, বুঝছো? এগুলো আমি তোমাদেরকে মুখস্থ করাই দিতে পারবো না, কিন্তু আমি দেখাই দিতে পারবো কি কি মুখস্থ করতে হবে, তাই না? আমি আশা করি তোমরা আজকে ক্লাস শেষ হওয়ার পর আবার নিজেরা পড়বা, যেগুলো আমি স্টার্ট দিয়ে দিছিলাম সেটা একবার হলেও দেখিও, ঠিক আছে? এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। রোকে হাফিজ তাপসী বলছে আপু কালো বস্তু শোষণ করে না। হ্যাঁ, কালো বস্তু শোষণ করে, কালো বস্তু শোষণ করবে না কেন? তবে অন্যান্য বস্তুর তুলনায় কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা আলাদা, ঠিক আছে? এরপর দেখো তেজস্ক্রিয়তা আবিষ্কার করে নোবেল পুরস্কার পাইছে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল, এগুলো তোমাদেরকে জানতে হবে। এরপর নিউক্লিয় শক্তি, এক পারমাণবিক শক্তিকে পারমাণবিক শক্তি আছে, এটা সমস্যা নাই। গামা রশ্মির দ্রুতি আলোর বেগের সমান, এই দেখো এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, একটু আগে তোমাদেরকে লিখে দিয়েছিলাম না যে আলোর দ্রুতি বা আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ফাতেহা বেগম বলছে আপু কালো বস্তু শোষণ করার ক্ষমতা আছে। হ্যাঁ আপু, কালো বস্তু শোষণ করার ক্ষমতা আছে। তোমাদের আমি আগে 2-1টা লাইন দাগাই দিছি কালো বস্তু শোষণ সম্পর্কে, ঠিক আছে? ওকে, টপিক হচ্ছে এটা তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ঠিক আছে? সাবজেক্ট মানে হচ্ছে তোমার চ্যাপ্টার, সরি।
এরপর কি লাগবে, ফিউশন আর ফিশন লাগবে। ফিউশন বিক্রিয়া কোনটা, ফিশন বিক্রিয়া কোনটা, এটা লাগবে। এরপর ফিউশন, এই যে সবচেয়ে বেশি তাপমাত্রায় এটা গঠিত হয়, এটা হচ্ছে 10⁸ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, এই যে হাইড্রোজেন বোম তৈরিতে কিভাবে, এই এখানে সবগুলাই লাগতেছে তোমাদের, মোটামুটি সবগুলাই। এই যে আমাদের বাঙালি মানুষ সত্যেন্দ্রনাথ বসু, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, এই যে বোসন কণা কিন্তু ওনার নামে, আমাদেরই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নামে কিন্তু বোসন কণার নামকরণ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে সত্যেন্দ্রনাথ বসু, ওনার নামে বোসন কণার নামকরণ। এরপর দেখো এখানে আর কি লাগবে তোমাদের, আচ্ছা বোসন কণা তো বলে দিলাম। এই যে এটা লাগবে, এই ইনফরমেশনটা লাগবে। কাঠের বাক্সের ভিতর বিস্ফোরক লুকিয়ে রাখলে তা বের করতে গোয়েন্দা বিভাগে ব্যবহৃত হয় এক্স রে লাগে। ঠিক আছে, আর হাড় ভাঙা চিকিৎসায়ও কিন্তু এক্স রে ব্যবহার করা হয়। এক্স রে ব্যবহারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্স রে ব্যবহারটা আবার দেখে নিও। হ্যাঁ, সব পড়ে নিবা অবশ্যই, বাদ দেওয়ার দরকার নাই, কারণ আমি তোমাদের কিন্তু অনেক কিছু স্কিপ করছি যেগুলো তোমাদের লাগবে না, আর যেগুলো লাগবে সেগুলোই পড়াইতেছি। এখন এখান থেকেও যদি তোমরা বাদ দাও তাহলে কিন্তু ফাঁকিতে তোমরা পড়ে যাবা। ঠিক আছে, এই জন্য বললাম যেগুলো দাগাই দিছি এগুলো পড়ার চেষ্টা করিও। এই যে সর্বপ্রথম তেজস্ক্রিয় পদার্থ হিসেবে ব্যবহৃত হয়েছে ইউরেনিয়াম, এগুলো তো এমসিকিউ। দেখো এগুলো কিন্তু তোমাদের বোঝার কিছু নাই, এগুলো মুখস্থ করতে হবে, কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, তাই না? আচ্ছা, রিমা বৈশব বলছে কালো বস্তুতে চা রাখলে কি তাড়াতাড়ি ঠান্ডা হয়? আচ্ছা, এটা কালো বস্তু বলতে কালো কাপ হবে। ঠিক আছে, যে কালো বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি, এই জন্য আমাদের কালো কাপড় পরলে গরম বেশি লাগে, কারণ এ বাইরের যত তাপ আছে সব নিজের ভিতরে টেনে নেয়। এই জন্য গরমকালে আমাদের বলা হয় যে সাদা কাপড় পরতে। ঠিক আছে, কারণ কালো বস্তুর তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি। এই কালো কাপে যদি তুমি চা রাখো তাড়াতাড়ি ঠান্ডা হয়, কারণ এই চায়ের ভিতরে থাকা যত তাপ আছে কালো হওয়ার কারণে ও সবগুলো শোষণ করে নেয় তাড়াতাড়ি অন্যান্য কাপের তুলনায়। ঠিক আছে, ওকে। নূরতিশা বলছে ডিপ্লোমার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট বেশি একটু বলে দিয়ে না আপু। আচ্ছা আপু, ঠিক আছে, আমি তো একসাথেই দিচ্ছি, তো তুমি এখানে আমি যেগুলো দিলাম ওদেরকে এগুলাই দিও, এগুলাই পড়বা। আর যেগুলো বিএসসিদের জন্য বলতেছি এগুলো তুমি স্কিপ করলেও সমস্যা নেই। এরপর দেখো এদিকে লাগবে হচ্ছে ক্যাথোডের টার্গেট, এটা লাগবে না। এই যে মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মিকে বলে কসমিক রশ্মি, এটা লাগবে। এবার আসি এক্সরেতে, যেটা তোমাদেরকে এতক্ষণ বললাম যে এক্সরেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? এবার দেখো এই যে এটা যেটা বের হবে সেটা এক্সরে। দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে ক্ষুদ্র কিন্তু উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন একটা রশ্মি বের হয়, এটার নামই হচ্ছে এক্সরে। এক্সরে আবিষ্কার করে জার্মান বিজ্ঞানী উইলহেলম রন্টজেন 1895 সালে। আবিষ্কারকের নাম এবং সাল দুটোই মনে রাখতে হবে, কিছু করার নাই। এবার এক্সরে এর অপর নাম রঞ্জন রশ্মি, এটা তোমরা জানো। ক্যাথোড রশ্মি ব্যবহৃত হয়, এটা আগেও দাগাই দিয়েছে, এটা এখনও লাগবে। আর এক্সরে হচ্ছে দুই প্রকার, কোমল এক্সরে আর কঠিন এক্সরে। এই যে এক্সরে হচ্ছে দুই প্রকার, কোমল এক্সরে, কঠিন এক্সরে। নিচেরটা পরে পড়াচ্ছে, এই পাশেরটা একবার ক্লিয়ার করে দিই। ওকে, মুজাহিদুল ইসলাম তমাল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, তুমি একটু দেরি করে ফেলছো, আমরা অলরেডি 3টা চ্যাপ্টার পড়ছি, আর একটা বাকি আছে। কোনো সমস্যা নেই, তুমি ক্লাস করতে থাকো, বাকিটা রেকর্ডেড ক্লাস দেখে নিয়ে। ওকে, এবার দেখো এক্সরে উৎপাদনের পদ্ধতি তিনটা নাম দরকার আছে, গ্যাসনল পদ্ধতি, কুলিজনল আর বিট্রাটন। এরকম প্রশ্ন আসতে পারে যে এক্সরে উৎপাদনের পদ্ধতি 9 কোনটি। ঠিক আছে, তো তখন তোমার একটু জানতে হবে তোমার যে আসলে কোন 3টা পদ্ধতি ছিল। টাংস্টেন প্লাটিনাম লাগবে না, এটাও লাগবে না, এটা লাগবে। এক্সরে তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁸ থেকে 10⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রম। এই যে 1 অ্যাংস্ট্রম, যদি একক দেখতে হবে কিন্তু তোমাদের 1, এটাকে বলে হচ্ছে অ্যাংস্ট্রম। এই যে এর উপরে এরকম
এর উপরে এরকম গোল্লা, এটাকে বলে অ্যাংস্ট্রম। এই এককটার নাম হচ্ছে অ্যাংস্ট্রম। আর যদি মিটারে থাকে তাহলে 10⁻8 থেকে 10⁻10, ঠিক আছে? এরপর দেখো কি আছে, এক্স রে এর মধ্যে দিয়ে আয়নিত হয়। আচ্ছা এদিকে আর লাগবে না। আচ্ছা এই যে এটা তোমাদেরকে আমি একবার বলেও দিছি কোথায় লাগবে। হাড়ে ফাটল যেটা আছে, ফাটলের ক্ষেত্রে, হ্যাঁ, হাড়ে ফাটলও ভেঙে যাওয়ায় এক্স রে নির্ণয় হয়। এক্স রে এটা তোমার আসছে 22-23-এ এক্স রে, ঠিক আছে? 22-23-এ না হয় 21-22-এ আসছে, যে হাড়ের মানে হাড়ে ফাটল নিশ্চিতকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়, কি বলতো? এক্স রে। ওকে, তারপরে এই যে এটাও এক্স রে, দাঁতের ক্ষয়, গোড়ায় ক্ষত নির্ণয়, আলসার, এগুলো পড়বা। আর এক্স রে বিকিরণ পরিমাপ করার একক হচ্ছে রন্টগেন, এগুলো পড়ে নিও। ওকে, আর এই যে তোমাদের জন্য এখানে সেলফ টেস্ট আছে, প্রত্যেকটাই অ্যান্সার না দেখে নিজেরা বলার চেষ্টা করবা, ঠিক আছে? আর এই তো বললাম, যদি না পারো নেক্সট ক্লাসে যে আসবে তাকে বলবা ভাইয়া বাপু বুঝাই দেন, ইনশাল্লাহ বুঝাই দিবে ওনারা। এটা মনে হয় আমাদের আজকে লাস্ট চ্যাপ্টার, তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এখান থেকেও প্রশ্ন আসে, তবে যেহেতু বুঝতেই পারতেছো একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে বা সর্বোচ্চ 2টা প্রশ্ন আসে, তো তোমার পড়াটা একটু টাফ। আমি মনে করি হিউজ সিলেবাস, আবার মার্ক কম, 10 মার্কের জন্য 2টা বই পড়তে হয়। চিন্তা করে দেখো, যারা বিএসসিতে আছো তাদের জন্য একটু বেশি টাফ। এবার তড়িৎচুম্বকীয় আবেশ, হ্যাঁ আমরা পড়ি। তড়িৎচুম্বকীয় আবিষ্কারকের নাম তো পড়াই লাগবে, কিছু করার নাই। ফ্যারাডে 1831 সালে, ঠিক আছে? আচ্ছা এই যে 4টা চ্যাপ্টার আছে, এটা যদি আমি তোমাদেরকে বোঝাইতে যাই, তোমাদেরকে আগেই ক্লাস হয়েছে কিনা জানি না, এটা কিন্তু অনেক টাইম লাগবে, ঠিক আছে? আর সব টপিক বুঝে তোমার বোঝা দরকার আছে যদি তোমার একাডেমিকে গ্যাপ থেকে থাকে। কিন্তু এখন তো তোমার বোঝার টাইম নেই সব টপিক, কারণ সব টপিক থেকে তোমার প্রশ্ন আসবেও না। এজন্য আমি কিছু স্কিপ করে করে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? এরপর দেখো তাহলে, এই নীতিতে আবিষ্কৃত যন্ত্র তিনটার নাম মুখস্থ রাখতে হবে: জেনারেটর, ট্রান্সফরমার আর ডায়নামো, ঠিক আছে? বিশেষ তথ্য, গৌণ কুণ্ডলীরটা মনে রাখতে পারো আর মুখ্য কুণ্ডলীরটা, এই 2টা মনে রাখতে পারো। আর এখানে আছে আবিষ্ট তড়িৎ প্রবাহ কাকে বলে, এটা পড়বা। তড়িৎচুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। মানে বিষয়টা কেমন আমি বলি, এক জায়গায় তুমি একটা চুম্বক রাখছো, তো চুম্বকের একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কিন্তু ও কাজ করবে, ওর কাছাকাছি নিয়ে আসলে লোহা জাতীয় জিনিসকে আকৃষ্ট করবে বা আকর্ষণ করবে। তো দেখা যায় অনেকক্ষণ চুম্বক থাকার ফলে ওর আশেপাশের জায়গার পরেও, ওইটা সরানোর পরেও ওই জায়গাটাতে একটু আবেশ থাকে, এটাকেই বলে তড়িৎচুম্বকীয় আবিষ্ট তড়িৎ প্রবাহ, ঠিক আছে? দিকটা কিসের উপর নির্ভর করে এটা পড়বা। এরপর আসি ফ্যারাডের সূত্র, যেটা তোমাদের লাগবে অবশ্যই। ফ্যারাডের সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে। আবিষ্কারকের নাম তো মাইকেল ফ্যারাডে, আর অবশ্যই আবিষ্কারের সালটা পড়তে হবে, 1831 সালে। ওকে, এখানে তোমার লাগবে সূত্রের প্রয়োগটা লাগবে ট্রান্সফরমার যন্ত্রে, ট্রান্সফরমার। আর ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ দিছে নিউম্যান, এটা জানতে হবে। ও সূত্র আবিষ্কার করছে, ও ঠিক আছে, কিন্তু ওইটার একটা গাণিতিক রূপ, ম্যাথমেটিক্যাল একটা ওয়েতে নিয়ে আসছে হচ্ছে নিউম্যান, ঠিক আছে? অথবা ওয়েবার, অথবা এই যে এটা নিউটন মিটার পার অ্যাম্পিয়ার। দেখো এককটা খুবই ইম্পর্টেন্ট, খুব মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর 1 ওয়েবার সমান 1 টেসলা মিটার স্কোয়ার, আর 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা লাগবে। চুম্বক ফ্লাস্ক একটা স্কেলার রাশি, এটাও লাগবে। আর চুম্বক ফ্লাস্কের একক লাগবে, তোমাদের অবশ্যই লাগবে। আচ্ছা নেট প্রবলেম মনে হচ্ছে, তমাল বলছে। আচ্ছা এখনো কি নেট প্রবলেম আছে?
ওকে, এবার আমরা দেখি এই পাশে আছে ডায়নামো। ডায়নামোটা কি? ডায়নামো হচ্ছে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাকে বলে ডায়নামো। এটা মুখস্থ রাখতে হবে। ডায়নামো কি? ডায়নামো হচ্ছে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তর করা যায়। ঠিক আছে? আচ্ছা, নেট প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এখনো কি নেট প্রবলেম আছে? সবাই একটু ক্লিয়ার করো আমাকে। হয়তো কানেকশনের একটু সমস্যা, তো এই জন্য হইতে পারে আমার। এরপর দেখো, ডায়নামো দুই ভাগে বিভক্ত, একটা পরিবর্তী আর একটা হচ্ছে একমুখী। ডায়নামোর অংশগুলো একটু দেখে নিও। ব্রাশটা কার্বনের তৈরি হয়, এটা দেখে নিও। ও, এই চুম্বক ফ্লাস্ক আবার এখানে আছে, দেখো। চুম্বক ফ্লাস্ক তো আমরা একটু আগে পড়লাম। চৌম্বক ফ্লাস্ক, এখানে কি কি দিছিলাম বলো? স্কেলার রাশি, এক টেসলা সমান কত, তারপরে এই যে একক, এটা ওই সামনেও ছিল, তাই না? এরপর দেখো তড়িৎ প্রবাহ। একক সময়ে চার্জের প্রবাহকে কারেন্ট বলে বা তড়িৎ প্রবাহ বলে। এই যে আমরা কারেন্ট বলছি, এই যে বিদ্যুৎ দিয়ে সবকিছু চলছে, এটা কি? এটা হচ্ছে একক সময়ে তোমার প্রবাহিত চার্জের পরিমাণ। ঠিক আছে? ওকে, জান্নাতুন নিসা বলছে এখন ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো, এটা আবার প্রকারভেদ আছে দুই প্রকার, একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে দিক পরিবর্তী। আমরা কিন্তু ডায়নামোও পড়লাম সেম, তাই না? ডায়নামোর প্রকারভেদও সেম ছিল। ওকে, এই যে একটা ডিসি কারেন্ট আর একটা হচ্ছে এসি কারেন্ট। ঠিক আছে? একটা ডিরেক্ট কারেন্ট আর একটা অল্টারনেটিং কারেন্ট। এটাই হচ্ছে কারেন্টের প্রকারভেদ। ঠিক আছে? এবার দেখো সরাসরি প্রবাহ বা ডিসি কারেন্ট, যেটা ডিসি কারেন্টের কিছু লাগবে না, তোমার উদাহরণ লাগবে যে ডিসি কারেন্টের উদাহরণ কোনটা। ঠিক আছে? ডিসি কারেন্টের উদাহরণ সাধারণ তড়িৎ-কোষ বা ব্যাটারি। আমাদের মোবাইল ফোনের ব্যাটারিও কিন্তু ডিসি কারেন্টে চলে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি পড়বো দেখি কি আছে। দিক পরিবর্তী প্রবাহ আর তড়িৎ চুম্বকীয় আবেশ। আচ্ছা, এটা তো উদাহরণটা পড়তে বললাম, তাইলে তোমার এটারও উদাহরণ পড়বা। দেখো, এই যে যারা বিএসসি আছো, এই সূত্রটা মাথায় রাখিও। ই ইকুয়াল ইনর সাইন ওমেগা টি। ই ইকুয়াল ইনর সাইন ওমেগা টি। এটা দিয়ে তোমার ম্যাথ নিচে দেওয়া আছে, নিচে যখন সলভ করতে যাবা তখন বুঝতে পারবা। আর এটার ব্যবহার কিন্তু অনেক। ডিসি কারেন্টের ব্যবহার প্রায় সব জায়গায়, অফিস, আদালত, কলকারখানা, গৃহস্থালিতে। সরি, ডিসি কারেন্ট না, এসি কারেন্ট। ডিসি কারেন্ট তো বললাম যা আমাদের ফোনে ইউজ করি আমরা, ফোনের ব্যাটারিতে। ওকে, প্রবাহের মান ক্ষেত্রফলের ও পাক সংখ্যার উপর নির্ভর করে। কিসের উপর? এই কিসের উপর নির্ভর করে আর কিসের উপর নির্ভর করে না, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এদিকে আসে তড়িৎচুম্বকীয় আবেশ। আবিষ্কারক হচ্ছে মাইকেল ফ্যারাডে, 1831 সালে। এটা উপরে ছিল। আল্লাহ, এটা তো আগেও ছিল, এটা ডাবল হয়ে গেছে। ঠিক আছে? বলছিলাম যে তিনটার নাম পড়তে। গুরুত্বপূর্ণ তথ্য দেখো কি কি আছে, এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। যেগুলো প্রথম সূত্রটা পড়তে হবে, দ্বিতীয় সূত্র পড়তে হবে, আর ট্রান্সফরমার পড়তে হবে। কি ডায়নামো কিন্তু একটা পড়ছি। ডায়নামো কি বলো তো? ডায়নামো কার মনে আছে বলো? ডায়নামো কার মনে আছে? ডায়নামো কাকে বলে? আর ডায়নামো বলে দিই, ডায়নামো হচ্ছে তোমার যেটা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত করতে পারে, সেটাকে বলে ডায়নামো। আর ট্রান্সফরমারটা কি? পরিবর্তী প্রবাহের বিভবকে উচ্চ হতে নিম্নমানে পরিবর্তন করে বা নিম্ন হতে উচ্চমানে পরিবর্তন করে, এটাকেই বলে ট্রান্সফরমার। ঠিক আছে?
ট্রান্সফরমারের নীতি পড়বা, যে কোন নীতির উপর, পারস্পরিক আবেশক্রিয়ার উপর। দিক পরিবর্তী প্রবাহের মান, কার্যকর মান মূল গড় বর্গবেগের মানের সমান। এটা লাগবে, চৌম্বক ফ্লাস্ক লাগবে। আর টেসলা মিটার স্কোয়ারকে ওয়েবার বলে, এটা একটু আগে আমি দেখাইলাম, এই যে ওয়েবার। ইহা চুম্বক ফ্লাস্কের এসআই একক, এটা তোমাদেরকে আমি দাগাই দিছি আগেও, আবার দিলাম, দেখো। এরপর হচ্ছে চৌম্বক ফ্লাস্কের হারের সমান, এটা পড়তে পারো, এটা পড়বা, এটা স্টার। এই যে এক ওয়েবার কাকে বলে এটা পড়বা। এই যে মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলীর, এটা একটু দেখাই দিই। এই যে এটা পড়বা, এটা পড়া লাগবে, এটা পড়া লাগবে। হ্যাঁ, ইএস বাই ইপি হয়, ঠিক আছে। ট্রান্সফরমারের এটা একটু পড়ে নিও। তারপরে আমরা সবকিছু বলে দিব। আর আপনি বিকাশে টাকা পেমেন্ট করবেন। আচ্ছা, এখন দেখলাম তড়িৎচুম্বকীয় আবেশ, এবার দেখলাম স্বকীয় আবেশ গুণাঙ্ক, ঠিক আছে। তো স্বকীয় আবেশ গুণাঙ্কের এককটাও পড়তে হবে, ওটা কিন্তু পড়ছিলাম ওয়েবার পার মিটার স্কোয়ার। চুম্বক ফ্লাস্কের একক পড়ছিলাম ওয়েবার পার মিটার স্কোয়ার। এবার স্বকীয় আবেশ গুণাঙ্কের একক পড়তে হবে হেনরি। হেনরি HENRY দিয়েও প্রকাশ করতে পারো বা শুধু হেনরি। আর 1 হেনরি সমান 1 ভোল্ট বাই 1 এম্পিয়ার পার সেকেন্ড, এটাকে বলে 1 ওহম সেকেন্ড। দেখো, এটা ইম্পর্টেন্ট, যেগুলো দাগাই দিচ্ছি এগুলো 2 বা 3 বার করে পড়বা, ওকে। এরপর আছে অর্ধপরিবাহী, অপরিবাহী, অপরিবাহী। এইটার উদাহরণগুলো মাস্ট, উদাহরণ তোমার মানে যাতে ঘুমের মধ্যেও তুমি জপতে থাকো, এইভাবে পড়তে হবে উদাহরণ, ওকে। এই যে জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এটা আসে, আমি যখন পরীক্ষা দিয়েছি তখনও আসছিল যে অর্ধপরিবাহীর উদাহরণ কোনটা। এরপর হচ্ছে যেটার উদাহরণ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য লাগবে না তোমার, পরিবাহীর উদাহরণ লাগবে, সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, নিকেল, সোডিয়াম ইত্যাদি, ওকে। অন্তরক বা পরিবাহী, অন্তরক বা পরিবাহী না, এটা অপরিবাহী হবে, বুঝছো, এটা পরিবাহী না, অন্তরক বা অপরিবাহী, এটাকে বলে হচ্ছে তোমার অপরিবাহী। দেখো, এটাকে বলে অপরিবাহী, অন্তরক বা অপরিবাহী। এই যে অপরিবাহীর উদাহরণও তোমার লাগবে। আর এটা কি হবে বলো, যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলে না, চলতে পারে না, বা তড়িৎ চলে না বা চলতে পারে না, এটা একটু মনে হয় ওদের টাইপিং মিস্টেক ছিল, ঠিক আছে। আর অপরিবাহীর আপেক্ষিক রোধ অনেক বেশি, 10⁻12 ওহম মিটার এই মানের হয়, ঠিক আছে। এরপর কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো তোমরা দেখে নিও, যেগুলো বেশি বড় ম্যাথ এগুলো স্কিপ করবা, কারণ তোমার কিন্তু পরীক্ষায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, খুব বড় ম্যাথ আসে না। যেই ম্যাথ ক্যালকুলেটর ছাড়া খুব সহজে করতে পারো সেগুলো আছে। তবে তোমাদের এখানে অনেক ম্যাথ দেওয়া আছে, কেন বলো তো, ওই যে কয়টা সূত্র দেখাই দিলাম ওই সূত্রগুলো বুঝতে যাতে সুবিধা হয়, এই জন্য ম্যাথ দেওয়া আছে। এই যে এরপর আছে এমসিকিউগুলো তোমরা দেখে নিও, ওকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টারগুলা, ঠিক আছে। তোমরা যারা শুরু থেকে ছিলে আজকে আমার সাথে, তোমরা, আমি আশা করি তোমাদের এই 4টা চ্যাপ্টার নিয়ে আর 4-5 দিন ধরে বসে থাকতে হবে না। তুমি যদি একদিন 3-4 ঘন্টা একটু বসো এই 4টা চ্যাপ্টার নিয়ে, একটা চ্যাপ্টারে 1 ঘন্টা টাইম দাও, তাহলেই আমার মনে হবে আমি যেগুলো তোমাদেরকে দাগাই দিছি এগুলো কভার করা সম্ভব, ঠিক আছে। তো তুমি একটা চ্যাপ্টারে, যেহেতু তোমাদের সময় কম, এখন কিছুদিন সময় আছে, এখন পড়তে পারো, পরে গিয়ে তোমার রিভিশন যাতে সুবিধা হয় এই জন্য নিজেদের কাছে দাগাই রাখবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। মানে তোমরা যারা শুরু থেকে ছিলা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা এখন পর্যন্ত ছিল শেষ পর্যন্ত আছো
ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত। আর যারা পরে অনেকে জানো নাই যে আজকে ক্লাস বিকেলে আছে, তো তোমরা রেকর্ডেড ভিডিও দেখতে পারো, সমস্যা নেই, ওখান থেকে তোমরা আবার ক্লাসগুলো দেখে নিও। যদি কোনো সমস্যা থাকে, ম্যাথ করতে গিয়ে সমস্যা বা কোশ্চেন সলভ করতে গিয়ে সমস্যা, সেক্ষেত্রে তোমরা আমি যদি নেক্সট ক্লাসে আসি আমাকে জানাতে পারো, অথবা পরে যারা আসবে তাদেরকে জানাতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি আবার নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।